আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ডেঙ্গু। ডেঙ্গু জ্বর একটা ভাইরাসজনিত রোগ। ডেঙ্গু ফ্লাভিভাইরাস গ্রুপের, এটা একটা আরএনএ ভাইরাস। ডেঙ্গু এর বাহক বা ভেক্টর হচ্ছে এডিস মসকিউটো। এডিস মশার মাধ্যমে ডেঙ্গু জ্বর আমাদের কমিউনিটিতে ছড়িয়ে থাকে। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই ইনফেকশনটা। যদি আমরা ডেঙ্গু জ্বরের প্রিভ্যালেন্সগুলো দেখি, পৃথিবীতে প্রতি বছর প্রায় 400 মিলিয়ন মানুষ এটার ইনফেকশন দ্বারা অ্যাফেক্টেড হয় এবং আক্রান্ত হয়, এবং প্রায় 100 মিলিয়ন মানুষ ক্লিনিক্যালি এই ডেঙ্গু জ্বরের ইনফেকশন দ্বারা রিপ্রেজেন্ট করে আমাদের কাছে। ডেঙ্গু জ্বরের এডিস মসকিউটো সাধারণত আমাদের দেশে সামনের সময়গুলো মে, জুন, জুলাই, এই বর্ষাকাল সময়ে আমাদের দেশে ডেঙ্গু জ্বর বেশি হয়ে থাকে। সরকারি হাসপাতালগুলোতে প্রচুর রোগী পাওয়া যায়। সরকারি হাসপাতালে গেলে আপনি দেখবেন যে ডেঙ্গু ওয়ার্ড করা হয়, বারান্দাগুলোতে মশারি টানিয়ে রোগীগুলো থাকে। মশারি টানানোর কারণ হচ্ছে যে ডেঙ্গু রোগীর শরীরে যদি মশা পড়ে, এডিস মশা তাকে কামড় দিয়ে অন্য আরেকটা মানুষকে কামড় দেয়, তাহলে এর মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। এ কারণে মশারি টানাতে বলা হয়। পৃথিবীতে এর এন্ডেমিক জোনগুলো কোথায় কোথায়? একটা হচ্ছে এশিয়া, আফ্রিকা, এশিয়া, প্যাসিফিক, আফ্রিকা এবং আমেরিকা। এইসব জায়গায় প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী পাওয়া যায়। আমাদের কাছে লক্ষণ উপসর্গ কী কী নিয়ে ডেঙ্গু জ্বর প্রেজেন্ট করে? এটা সাধারণত সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 7 দিন। প্রথম 2 দিনের জ্বর ইলনেসকে, অসুস্থতাকে প্রোড্রোমাল ইলনেস বলা হয়। এ সময় রোগী ফিভার, ম্যালাইজ, হেডেক, জ্বর, প্রচণ্ড মাথা যন্ত্রণা এবং সারা শরীরে ব্যথা, এগুলো নিয়ে প্রথমে প্রেজেন্ট করে। এরপরে এর অ্যাকিউট ইনফেকশন আসে, সেখানে তার ম্যালাইজ সারা শরীরে ছড়িয়ে পড়ে, ব্রেক বোন ফিভার হয়। তার মনে হয় সারা শরীর ভেঙে আসতেছে, বিশেষ করে পিঠে তার প্রচণ্ড ব্যথা হয়। এটা মনে হয় যে হাড় ভেঙে দেওয়ার মতো ব্যথা হয়, এজন্য একে বলা হয় ব্রেক বোন ফিভার। যে কোনো ভাইরাল ইলনেসে যে ধরনের লক্ষণ উপসর্গ দেখা দেয়, ডেঙ্গুতেও এরকম কিছু লক্ষণ উপসর্গ দেখা দেয়। যেমন জ্বর, প্রচণ্ড মাথা যন্ত্রণা, গিরায় গিরায় ব্যথা, এটাকে বলে আর্থ্রালজিয়া, ম্যালাইজ, সারা শরীরে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, তারপরে গলায় ব্যথা ফ্যারেঞ্জাইটিস থেকে, জ্বর ভাব থাকে, বমি বমি ভাব, রোগীর বমি হয়। এবং ডেঙ্গু রোগীর ক্ষেত্রে পিঠে ব্যথা এবং চোখের পিছনে ব্যথা, এই দুটো খুব সিগনিফিক্যান্ট। যদি চোখ নাড়ায় ডানে বামে বা উপরে নিচে, তখনও ডেঙ্গু রোগীদের চোখে ব্যথা করে, একে বলে রেট্রো অরবিটাল পেইন। এছাড়া রোগীদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে। এটা হচ্ছে ফুসফুসের উপরে, আমাদের যে বাতাস চলাচল করে ফুসফুসে যায়, এই ফুসফুসের উপরের যে পথ, একেবারে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করতে পারে ডেঙ্গু এই ফ্লাভিভাইরাস থেকে। এছাড়া আমরা যখন পালস দেখি, তখন আমরা রিলেটিভ ব্রাডিকার্ডিয়া মানে পালস রেট একটু কম পেয়ে থাকি এই ভাইরাল ফিভারের ক্ষেত্রে। এছাড়া ডেঙ্গু রোগীদের র্যাশ দেখা দেয়। প্রথমে এটা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দেখা দেয়, এবং এটাকে পরে চাপ দিলে র্যাশটা কিছুক্ষণের জন্য ডিসঅ্যাপিয়ার করে পরে আবার আসে। ডেঙ্গু রোগীটা হাই গ্রেড ফিভার, অনেক বেশি, 104-5 এরকম জ্বর উঠে দেয়, এবং ডেঙ্গু রোগীদের এটা স্যাডেল ব্যাক হয়, মানে ডেঙ্গু রোগীর চতুর্থ বা পঞ্চম দিনে জ্বর নাও থাকতে পারে, আবার কন্টিনিউয়াস ফিভারও থাকতে পারে, মানে সারা সপ্তাহে জ্বর থাকতে পারে। ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনিয়া, এদের ক্ষেত্রে রিক্রুডিসেন্স দেখা দেয়। এটা হচ্ছে যে ডেঙ্গু জ্বরের যতগুলো লক্ষণ, তার যে কোনো একটা বা দুইটা 7 বা 8 দিন পরে আবার ফিরে আসে, এগুলো রিক্রুডেন্স অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু জ্বর থেকে কিছু জটিলতা বা কমপ্লিকেশন তৈরি হয়, সেগুলো হলো ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ব্লিডিং হতে থাকে আমাদের ন্যাচারাল ওপেনিং শরীরের বিভিন্ন অঙ্গ থেকে, এবং মাল্টিপল অর্গান ফেলিউর হয় সিভিয়ার কেসে। এছাড়া কোয়াগুলোপ্যাথি হয়, সেটা হচ্ছে ডিজেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। এবং ডেঙ্গু জ্বরটা ভার্টিক্যালি ট্রান্সমিট করে, মানে মায়ের পেটে বাচ্চা থাকলে মায়ের কাছ থেকে বাচ্চার কাছে যাইতে পারে। আমরা কি ধরনের পরীক্ষা করে থাকি? একটা হচ্ছে আমরা সিবিসি করি। সিবিসি করলে আমরা
শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির পরিমাণ কমে যায়, একে লিউকোপেনিয়া বলে। যে কোনো ভাইরাল ইলনেসে ডাব্লিউবিসির পরিমাণ কমে যেতে পারে। এছাড়া আমরা দেখি হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই জানেন, প্লাটিলেটের কাউন্ট কমে যেতে পারে। এখানে প্লাটিলেটের কাউন্ট আমরা প্রতিদিন সিবিসি করি বা প্রতিদিন প্লাটিলেট কাউন্ট করি, যে এই অনুচক্রিকা বা প্লাটিলেট কতটা কমে যাচ্ছে, এটা আমরা ফলো আপ করি প্রতিদিন। এখানে যদি 10,000-এর কম চলে আসে তখন আমাদের প্লাটিলেট দেওয়ার প্রয়োজন হয়। যদি রোগীর 20,000-এর কম বা 15,000-এর কম চলে আসে এবং এর সাথে যদি তার ব্লিডিং ম্যানিফেস্টেশন, মানে শরীরের ন্যাচারাল ওপেনিং থেকে যদি ব্লিডিং হয়, যেমন মুখ থেকে, নাক থেকে, বা হচ্ছে পায়খানার রাস্তা থেকে বা মাসিকের রাস্তা থেকে যদি তার ব্লিডিং হতে থাকে, তাহলে আমরা 15,000-এর নিচে বা 20,000-এর নিচে প্লাটিলেট কাউন্ট চলে আসলে সেক্ষেত্রে রোগীদের আমরা প্লাটিলেট কাউন্ট এই অনুচক্রিকা শিরাপথে দিয়ে থাকি। এরপরে আমরা লিভার, যেহেতু মাল্টি অর্গান ফেলিউর হতে পারে কমপ্লিকেশনে, সে তো আমরা লিভার ফাংশন দেখি, লিভার ফেলিউর আছে কিনা, এসজিপিটি, এসজিওটি, এএসটি বা এএলটি দেখি, ক্রিয়েটিনিন দেখি, কিডনির কী অবস্থা। এরপরে আমরা লেট কেসে প্লুরাল ইফিউশন হয়, মানে লাংসে পানি চলে আসতে পারে, এ কারণে আমরা চেস্ট এক্সরে করি, আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করি, যাতে পেটে পানি চলে আসে, বা অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, এক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করি। এছাড়া যে কোনো ভাইরাল ইলনেসে আমরা পলিমারেজ চেইন রিয়াকশন করি, অ্যানালাইজিং করি, এটার মাধ্যমে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। ডেঙ্গু জ্বরের ডেফিনেটিভ ডায়াগনস্টিক পরীক্ষা হচ্ছে আমরা NS1 করি। জ্বর হওয়ার প্রথম 5 দিনের মধ্যে আমাদের কাছে আসলে আমরা NS1 অ্যান্টিজেন দেখি, আর হচ্ছে এটা অনেক বেশি সেন্সিটিভ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে, এবং IgG এবং IgM অ্যান্টিবডি আমরা ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে দেখতে পারি। আমাদের সরকারি হাসপাতালগুলোতে এবং সারা দেশে যখন ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, তখন সরকারের পক্ষ থেকে এই টেস্টগুলোর একটা প্যাকেজ আছে, একটা হচ্ছে সিবিসি, IgG, IgM এবং NS1 অ্যান্টিজেন। এই পরীক্ষাগুলো স্বল্প মূল্যে সরকারি ব্যবস্থাপনায় করার ব্যবস্থা রয়েছে। সাধারণত বর্ষাকালে আমাদের ডেঙ্গু জ্বরটা বেড়ে যায়, তবে সারা বছরই ডেঙ্গু জ্বর হয়ে থাকে। ডেঙ্গু জ্বরে বলা হয়ে থাকে এডিস মসকিটো ইউজুয়ালি সাধারণত দিনের বেলায় কামড়ায়, এর একটা সাদা একটা পাখা থাকে, শরীরে একটা স্পট দেখে বোঝা যায় যে এটা এডিস মসকিউটো, এবং এটা রাতেও কামড়াতে পারে, তবে দিনের বেলা বেশি। শহরে এবং গ্রামে কিছু পার্থক্য আছে, যে শহরে আমাদের প্লাস্টিকের পট বা ফুলের টবে পানি জমে থাকে, বৃষ্টির পরে এখানে পরিষ্কার পানিতে এরা জন্মায় এডিস মসকিটো। এবং গ্রামে দেখা যায় যে নারকেলের খোলস ফেলে রাখা হয়, তার আশা ফেলে রাখা হয়, বা যে কোনো ভাঙা জিনিস পট, এখানে পানি জমে থাকলে এখান থেকে মসকিটো জন্ম নিতে পারে। এই কারণে বলা হয় প্রতি 1 দিন বা 2 দিন পর পর এই পানিগুলো ফেলে দেবেন মাটিতে। যদি কিছু ক্রিটিক্যাল ফেজ আছে ডেঙ্গুর, এটা হচ্ছে 3 থেকে 7 দিন পরে, জ্বর 3 থেকে 7 দিন হয়ে যাওয়ার পরে ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডিসেমিনেটেড ইন্টারভার্সাল কোয়াগুলেশন, এগুলো ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে পেশেন্ট খারাপ হয়ে গেলে শকে পর্যন্ত চলে যেতে পারে। এই সময় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউতেও সাপোর্ট লাগতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে আমরা সিবিসিতে একটা হেমাটোক্রিট দেখি, এটা 20% ইনক্রিজ বা ডিক্রিজ করে, বেড়ে বা কমে যায়। শকে যখন চলে যায় তখন দেখা যায় যে এই হেমাটোক্রিট লেভেলটা ইনক্রিজ করে। এক্ষেত্রে আমরা পালস পাই হচ্ছে টেকিকার্ডিয়া, পালস রেট অনেক বেশি বেড়ে যায়, আবার এই প্রেশার একেবারে ফল করে, ব্লাড প্রেশার তার হাইপোটেনশন হয়ে যায়, সিভিয়ার হাইপোটেনশন হয়ে যায়, এবং প্লুরাল ইফিউশন, লাংসে পানি চলে আসতে পারে, পেটে পানি চলে আসতে পারে, সেটা হচ্ছে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, মাল্টি অর্গান ফেলিউর হতে পারে। আমরা একটা জিনিস জানি যে শরীরের যে কোনো অর্গান যদি ফেলিউর হয়, কাজ করতে না পারে, সেক্ষেত্রে আমাদের শরীরের পিএইচ কমে যায়, এটাকে আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস। এগুলো অনেক খারাপ কন্ডিশন। এক্ষেত্রে ডেঙ্গু রোগীদের আইসিইউ সাপোর্ট লাগতে পারে। এক্ষেত্রে তার রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম শুরু হয়, এবং রোগীদের সেরেব্রোভাস্কুলার ব্লিডিং বা মস্তিষ্কেও রক্তক্ষরণ হতে পারে। এবং আমরা IgG IgMতে পরীক্ষা করি, এই IgG IgM পরীক্ষা করলে সাধারণত তার নর্মাল ফোল্ড হচ্ছে 4 ফোল্ড ইনক্রিজ করলে তখন আমরা বলি যে ডেঙ্গু পজিটিভ এ রোগীর। ভ্যাকসিনের বিষয়ে যেহেতু এর 4টা পার্টিকেল থাকে, একটা হচ্ছে ডেন 1, ডেন 2, ডেন 3 অ্যান্ড ডেন 4, এই 4টা পার্টিকেলে তার সেরোটাইপ থাকে। এ কারণে এর ভ্যাকসিন ডেভেলপ করা বেশ কঠিন, তবে ভ্যাকসিন লাইনে আছে, ভ্যাকসিন হয়তো যে কোনো সময় চলে আসবে। 2019 সালে বাচ্চাদের জন্য একটা ভ্যাকসিন রিকমেন্ড করা হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যেসব দেশে
এন্ডেমিক জোন ডেঙ্গুর এবং বাচ্চাদের মাত্র একবার ইনফেকশন হয়েছে, তার বেশি হয় না, রিকারেন্স হয় না, সেক্ষেত্রে আমরা এই ডেঙ্গুর ভ্যাকসিন দিতে পারি। সাধারণত ভ্যাকসিন দেখুন একটা সেরোটাইপের বিরুদ্ধে হয়, এই সেরোটাইপের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলে ওটা লাইফ লং ইমিউনিটি দেয়, কিন্তু বাকি 3টা সেরোটাইপ থেকে তার পরবর্তীতে আবারও এই ডেঙ্গু হতে পারে। ট্রিটমেন্ট কী দেয় আমরা? চিকিৎসা হচ্ছে মূলত সাপোর্টিভ কেয়ার, সিমটোমেটিক লক্ষণ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিই। যদি রোগীদের ফ্লুইড ডিহাইড্রেশন থাকে, সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ফ্লুইড রিপ্লেসমেন্ট করি। হলিডে সেকার মেথড পদ্ধতিতে আমরা এই ফ্লুইডটা মেজারমেন্ট করে থাকি। এবং পেশেন্টের যেহেতু শকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি পেশেন্ট শকে চলে যায় সেক্ষেত্রে আমরা শকের ম্যানেজ করি। যদি কোনো অর্গান ফেলিওর থাকে সেই অর্গান ফেলিওর এর ম্যানেজমেন্ট করে থাকি। প্রতিদিন আমরা সিবিসি দেখে প্লাটিলেটের কাউন্ট এবং হেমাটোক্রিট দেখে আমরা ম্যানেজমেন্ট করি। যদি প্লাটিলেট অনেক কমে যায়, 10,000-এর নিচে চলে আসে বা 15,000 বা 20,000-এর নিচে চলে আসে, কিন্তু সিমটম বা লক্ষণ উপসর্গ থাকে, সেক্ষেত্রে আমাদের প্লাটিলেট দেওয়া লাগতে পারে। যে প্লাটিলেট 15,000-এর নিচে চলে আসছে, আবার রোগীর যদি ন্যাচারাল ওপেনিংগুলো দিয়ে যদি রক্তপাত হতে থাকে, সেক্ষেত্রে আমরা প্লাটিলেট দিয়ে থাকি। এটা একটা ভাইরাল ফিভার, কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগের তেমন কোনো রোল নেই। অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে ডেঙ্গুকে খুব একটা ভালো করা যায় না। ডেঙ্গু থেকে মর্টালিটি রেট প্রায় 1% রোগী ডেঙ্গু থেকে মারা যেয়ে থাকে। ডেঙ্গুতে আমাদের টেক হোম মেসেজ হচ্ছে, ডেঙ্গু যেখানে এন্ডেমিক জোন সেখানে অবশ্যই আমাদেরকে এই এডিস মশা নির্মূল করতে হবে। এডিস মশা নির্মূল করার মাধ্যমে আমরা এই ডেঙ্গু থেকে ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।